হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডিসকাস করব ম্যাকআউট রিলেটেড কিছু ইনফরমেশান, মানে ম্যাকআউট যে নিউ রুলস রেগুলেশান যেগুলো স্টার্ট করেছে বিটেকের কারিকুলামে, তো সেইগুলো কতটা প্লেসমেন্টে এফেক্টস দেবে অ্যান্ড কি দেবে না সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। যদি অ্যান্সারটা বলি যে হ্যাঁ, প্লেসমেন্টে খুবই প্রবলেম ক্রিয়েট করবে নিউ যে রুলস রেগুলেশানগুলো এসেছে, এবার তার কারণগুলো আজ আমরা ডিসকাস করব অ্যান্ড কীভাবে সেটা থেকে তোমরা বেরিয়ে আসবে, ঠিক আছে, অ্যান্ড কোম্পানির প্লেসমেন্টে ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে সেটা নিয়েও আজকে আমরা ডিসকাস করব। বিশেষ করে এই ভিডিওটা সব ইয়ারের জন্য, আর স্পেশালি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ারের জন্য। ম্যাকআউট নিউ সিএ সিস্টেম, পিসিএ সিস্টেম, অ্যাটেন্ডেন্স এইগুলো নিউ স্টার্ট করেছে অ্যান্ড সেগুলো একদম তোমাকে অ্যাটেন্ডেন্স 75% মেনটেন করতেই হবে এরকম বলে দিয়েছে। তো এইবারে আর ওই ছাড় ছুট এইসব কিছু থাকবে না, মানে তোমাকে অ্যাটেন্ডেন্সের জন্য কলেজ যেতেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, আর কলেজের টিচারও তোমাকে বাঁচাবে না। তো আজ আমরা ডিসকাস করে নেব যে কীভাবে প্লেসমেন্ট প্রিপারেশান আমরা করব অ্যান্ড কী কী প্রবলেম আসতে পারে। আগে প্রবলেম নিয়ে ডিসকাস করে নেব। ধরে নাও তোমরা এখন, আগে আমরা ডিসকাস করি ফার্স্ট ইয়ারদের জন্য। ধরে নাও তুমি এখন ফার্স্ট ইয়ারে আছো, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে তুমি ঢুকেছো, তোমার 3টে সাবজেক্ট ফার্স্ট সেমে 3 সাবজেক্টস আছে অ্যান্ড সেকেন্ড সেমে 4 সাবজেক্টস থাকবে। তো ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম এর সাথে সাথে তুমি কীভাবে প্লেসমেন্ট প্রিপারেশানের জন্য এগিয়ে যাবে অ্যান্ড আগে থেকে রেডি থাকবে। এবার আগে থেকে রেডি থাকার কারণটা কি? প্রথমত ম্যাকআউটের 6 সেম, যখন 6 সেমে তুমি উঠবে ম্যাকআউটের এভরি কলেজ থেকে তোমাদের একটা গুগল ফর্ম দেওয়া হবে। সেই ফর্মের মধ্যে কী কী থাকবে, যে তুমি ম্যাকআউটের আন্ডারে যে পড়ছো, তোমার এভরি ডিটেলস সেখানে কালেক্ট করা হবে। ডিটেলসগুলো কী কী, তোমার 10-এর পার্সেন্টেজ, 12-এর পার্সেন্টেজ, তোমার ওই সেমিস্টারের আগের সেমিস্টার অবধি তোমার সিজিপিএ কত আছে, মানে তোমার এসজিপিএ যেটা আগের সেমিস্টার, ধরে নাও 5th সেমিস্টার অবধি তোমার কত সিজিপিএ এসজিপিএ আছে। তো এইসব জিনিসগুলো তোমার কাছ থেকে ম্যাকআউট নেবে। অ্যান্ড তুমি 4 হুইলার চালাতে জানো নাকি, তুমি 2 হুইলার চালাতে জানো নাকি, ঠিক আছে, তো তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে নাকি, এরকম নানা রকম, বা তোমার বাড়ি ভিলেজে না টাউনে, অ্যান্ড কোন জায়গায় লোকেটেড হতে তুমি চাও ইন্ডিয়ার, তুমি কি কোন ল্যাঙ্গুয়েজের সাথে তুমি সুটেবল, দেন তুমি কোন ল্যাঙ্গুয়েজ জানো, ঠিক আছে, তো কোন ল্যাঙ্গুয়েজে তুমি বেশি কথা বলতে পছন্দ করো সেইটা, দেন তোমার কোন সাবজেক্ট ভালো লাগে, তোমার এভরি সাবজেক্টের নাম্বার কত ছিল 10, 12-এ, সেই জিনিসগুলো জানতে চাইবে। দেন জানতে চাইবে তোমার বাবা মা কী করে, ঠিক আছে। তো এই সমস্ত ডিটেলসগুলো তোমরা যখন 6 সেমিস্টারে উঠবে, 6 সেমিস্টারে কলেজ থেকে তোমাদের নেওয়া হবে। সেই নেওয়ার কারণটা কি? হ্যাঁ, আর সেখানে স্পেশাল যেটা, সেটা তো বলতেই ভুলে গেলাম, তো স্পেশাল যেটা সেটা তোমার সেমিস্টারের কতগুলো সাবজেক্টে ব্যাকলগ আছে, ঠিক আছে। তো সেমিস্টারে কতগুলো সাবজেক্টে ব্যাকলগ আছে, আর যদি ব্যাকলগ থেকেই থাকে সেটা তুমি কবে ক্লিয়ার করবে, ঠিক আছে। এই রিলেটেড ইনফরমেশানগুলো তোমাদের নেওয়া হবে। এবার সবাই ভাববে, বা ব্যাকলগ আছে যখন ওই ফর্মে আছে, তার মানে আমি ব্যাকলগ থাকলেও কোম্পানি প্লেসমেন্টে বসে যেতে পারবো না। এখন কোম্পানি যেরকম ম্যাকআউটও স্ট্রিক্ট হয়ে গেছে, কোম্পানিও স্ট্রিক্ট হয়ে গেছে। আগে যেই কোম্পানিগুলো 1 ব্যাকলগ অ্যালাউ করতো, এখন সেই কোম্পানিগুলোও 1 ব্যাকলগ অ্যালাউ করে না, ঠিক আছে। তারা পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে, যে তোমার 7 এসজিপিএ বা 6.75 সামথিং 60% এসজিপিএ থাকলেই তোমাকে অ্যালাউ করছে, কিন্তু উইদাউট নো ব্যাকলগ। তারা জানে যে তুমি ইউনিভার্সিটির আন্ডারে কোম্পানি তোমাকে জব দিয়ে দেবে, কিন্তু তুমি অত সহজে ব্যাকলগ ক্লিয়ার করতে পারবে না তার পরের সেমিস্টারে। এরকম অনেক স্টুডেন্টসের সাথে হয়েছে, তাদের আবার রিপিট হয়ে ব্যাকলগ এসেছে, তখন তাদের ওই জব অফার লেটার গিয়েছে, তখন কোম্পানিকে আবার নতুন করে স্টুডেন্টসদেরকে হায়ারিং করতে হয়, তাদের কোম্পানির প্রবলেম হয়, তাই কোম্পানি নো অ্যাক্টিভ ব্যাকলগের স্টুডেন্টসদেরকেই অ্যালাউ করে।
তো প্রথমে ফর্ম ফিল আপের সময় তো তোমার কাছ থেকে কলেজ নিয়ে নেবে, কিন্তু কলেজে যখন কোম্পানি আসবে 7th সেমিস্টার থেকে, তখন কিন্তু তারা যাদের ব্যাকলগ আছে তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করবে না। অ্যালাউ কিসে করবে? যেই কোম্পানিগুলোর অত ভ্যালু নেই, বা এমনি লোকাল স্টার্ট আপ কোম্পানি যারা 4 LPA 3 LPA এর এরকম প্যাকেজ দিচ্ছে, সেই সব কোম্পানিতে ওই উইথাউট ওয়ান ব্যাকলগে বসতে দেবে। তারপর তোমার ব্যাকলগ ক্লিয়ার হলে তুমি থাকলে কোম্পানিতে, না হলে তোমাকে কোম্পানি এমনি বার করে দেবে। তো সেই সকল স্টুডেন্টসদেরকে কলেজ কখনোই প্রায়োরিটি দেয় না। প্রায়োরিটি দেবে শুধুমাত্র যাদের ব্যাকলগ নেই। তো আমরা এবার দেখে নেব যে তুমি প্লেসমেন্ট প্রিপারেশনের জন্য রেডি হবে কি করে। প্রথমত ফার্স্ট তোমার হচ্ছে নো অ্যাক্টিভ ব্যাকলগ। তো কোনো অ্যাক্টিভ ব্যাকলগ থাকা যাবে না, এটা ফার্স্ট তোমাকে মেনটেন করতে হবে। দেন তোমাকে 7+ SGPA। এইবার কিছু কোম্পানি এরকম আছে যারা তোমাকে 5 LPA এর অফার দেবে, 4 LPA এর অফার দেবে, তারা আবার বলে বসবে যে আমি 8+ SGPA দরকার, 8.5+ SGPA দরকার। এইসব কোম্পানিতে যাওয়ারও কোনো দরকার নেই। আর এইসব কোম্পানির জন্য তোমার মন খারাপ করে কিছু লাভ নেই। কোম্পানি অনেক ভালো আছে, যেই সকল কোম্পানি ভালো হবে তারা কোনোদিনও তোমাকে তোমার কলেজের অ্যাকাডেমিক্স দেখে তোমাকে জাজ করবে না। তারা তোমার স্কিলস দেখবে, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখবে, তোমার পার্সোনালিটি দেখবে, তোমার ইন্টারভিউ কেমন যাচ্ছে, বা তুমি ওই সময় কোম্পানিতে কি এফেক্ট দিয়েছো সেই সব দেখবে, তোমার প্রজেক্ট দেখবে, এই জিনিসগুলো দেখবে ভালো কোম্পানি। আর যেই কোম্পানিগুলো ভালো না, ঠিক আছে, নিজেরাও ভুল ডিটেলস নিজেদের ওয়েবসাইটে লিখে রাখে বা নিজেদের ইনফরমেশান কলেজে ভুল দেয়, তারাই তোমার কাছ থেকে এইরকম চাইবে যে তোমার 8 SGPA দরকার, তোমার 8.5 SGPA দরকার, তবেই আমি আমার কোম্পানিতে বসতে দেবো। সেই কোম্পানিগুলোকে অ্যাভয়েড করবে। কলেজ তোমাকে অনেক কিছু বলবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই কোম্পানিগুলো কোনো ভ্যালু নেই, তাই ওরা ওরকম বলে বসে। যেই কোম্পানিগুলো দেখবে তোমার কাছ থেকে 60% বা 65%ই চাচ্ছে, বা 7+ SGPA বা 7.5 চাইছে, তো এইরকম কোম্পানিগুলো কলেজ টু কলেজ ভ্যারি করে যে কত SGPA চায়। অনেক কলেজের 7+ SGPA এর সংখ্যা বেশি থাকে, অনেক কলেজে 7.5 সংখ্যা বেশি থাকে। তো সেই হিসাবে কলেজে চুজ করা হয় যে কত SGPA কলেজ স্ট্যান্ডার্ডে রাখবে। তো সেই হিসাবে কোম্পানিকে বলা হয়, কোম্পানি সেই SGPA স্ট্যান্ড করে কোম্পানি ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলকে বলে, অ্যান্ড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল তোমাদের গুগল ক্লাসরুম হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা অফিসিয়াল কোনো প্ল্যাটফর্মে তোমাদের জানিয়ে দেয়। তো এটা হচ্ছে ম্যাটার। তো তোমাকে 7+ SGPA রাখতে হবে, অ্যান্ড নো অ্যাক্টিভ ব্যাকলগ তোমাদের রাখতে হবে। দেন এর সাথে সাথে তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো বা থার্ড ইয়ারে পড়ছো, তোমার উচিত 2 মান্থস সময় দিয়ে তোমাকে জেনারেল অ্যাপটিটিউডের জন্য প্রিপারেশান করা। জেনারেল অ্যাপটিটিউড, ঠিক আছে, জেনারেল অ্যাপটিটিউড। কেন জেনারেল অ্যাপটিটিউডের জন্য প্রিপারেশান করবে? কারণ অনেক সময় এইরকম হয়েছে, ম্যাকআউট তার সেমিস্টার কোনো কারণের জন্য অনেক পিছিয়ে দিয়েছে, ধরে নাও 1 মান্থ ডিলে করে দিল। তখন কোম্পানি তো দেখবে না যে সে 1 মান্থ ডিলে করেছে কি করেনি, কারণ অন্যান্য যেইগুলো অটোনোমাস কলেজ তাদের অলরেডি এক্সাম হয়ে যায়, তো কোম্পানি আসতে শুরু করে দেয়। তো তোমার মানে কলেজের এক্সাম মানে সেমিস্টার এক্সাম হচ্ছে, তাই হয়তো মানে 7 দিন আগে হয়তো কোম্পানিটা আসছে, বা কলেজের এক্সাম হয়ে যাওয়ার সাথে সাথে 10 দিন পরে কোম্পানিটা আসছে। তো তুমি সেইভাবে ওই 10 দিনের মধ্যে প্রিপারেশান নিতে পারবে না। হয়তো সেটা কলেজে তোমার TCS আসতে পারে, বা কলেজে তোমার কগনিজেন্ট আসতে পারে, বা ইনফোসিস আসতে পারে, যেটাই আসুক না কেন, তুমি সেইভাবে ওই 10 দিনের মধ্যে কখনোই প্রিপারেশান নিতে পারবে না। তাই আগে থেকে সবসময় মাথায় রাখবে, তুমি যদি ফার্স্ট সেমিস্টারেও পড়ো, তো তখন থেকে তুমি জেনারেল অ্যাপটিটিউডে ভালো করে স্ট্রং রাখবে। জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে 55+ তোমার টপিক্স আছে। তো 55+ টপিক্স কমপ্লিট করতেই তোমার 3 to 4 মান্থস সময় লেগে যায়, ঠিক আছে। তো সেটা মাথায় রেখে, অ্যান্ড সেটা সেই রিলেটেড তোমাকে টেস্টও দিতে হবে। এই মুখের কথা নয়, জেনারেল অ্যাপটিটিউড আমি সব কোশ্চেন সলভ করে নেবো, কারণ এখন যেই কোম্পানিগুলো অন ক্যাম্পাসে আসছে, স্টুডেন্টসদের কাছ থেকে আমরা যে ডিটেলসটা পেয়েছি যে তাদের জেনারেল অ্যাপটিটিউডের কোশ্চেন খুবই টাফ আসছে, ঠিক আছে। এবার কিছু জনের কাছে সেটা ইজি, কারণ যারা প্র্যাকটিস করেছে তারা ইজি, যারা ভালো স্টুডেন্ট, যারা জেনারেল অ্যাপটিটিউড সম্বন্ধে আগে খুব ভালোভাবে পড়েছে, তারা অবশ্যই সেটা পারবে না বলে এরকম কিছু নেই। কিন্তু জেনারেলি যে ম্যাকআউটের আন্ডারে যেই স্টুডেন্টসরা পড়ে, এরা তো শুধু এক্সামের আগেই সিরিয়াস হয়। তো সেই হিসাবে এই 55+ চ্যাপ্টার্স কমপ্লিট করে 10 দিনের মধ্যে এক্সাম দেওয়া কখনোই পসিবল না। তার সাথে সাথে ডিএসএ আছে, উপস আছে, তারপরে আরও অনেক কিছু টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। তো কোম্পানিতে কী কী টেস্ট নেওয়া হয়? কোম্পানিতে প্রথমে একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়। জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, ফার্স্ট জেনারেল অ্যাপটিটিউড একটা টেস্ট নেওয়া হয়। দেন নেওয়া হয় কোডিং টেস্ট, দেন টেকনিক্যাল রাউন্ড,
দেন হচ্ছে টেকনিক্যাল রাউন্ড। এই টেকনিক্যাল রাউন্ডের মধ্যে কী জিজ্ঞাসা করা হয়, ধরে নাও তুমি যে টেকনিক্যালের সাবজেক্টগুলো পড়ছো, ধরে নাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হোক, তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, অপারেটিং সিস্টেম হোক, তারপর তোমার কম্পিউটার নেটওয়ার্কস, ডিবিএমএস, এসকিউএল, এই রিলেটেড সাবজেক্টগুলো থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় টেকনিক্যাল রাউন্ডের মধ্যে। তো এরপরে আসে এইচআর রাউন্ড। এইচআর রাউন্ডের মধ্যে তোমার পার্সোনাল ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়। তো পার্সোনাল ইন্টারভিউর মধ্যে তুমি কেন এই কোম্পানিতে জয়েন করতে চাও, তোমার ব্যাকগ্রাউন্ডস, বা তুমি কেন এই প্রজেক্ট রিলেটেড কাজের জন্য ইন্টারেস্টেড, বা তুমি আমাদের কোম্পানিতে ঢুকে কী এফেক্ট করবে, বা নিউ কিছু করার প্ল্যান করছো নাকি। তো এই জিনিসগুলো নিয়ে এইচআর রাউন্ডে ডিসকাস করা হয়। তো আমাদের এখন থেকে তো আর এইচআর রাউন্ড, টেকনিক্যাল রাউন্ডের জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে না, কারণ তুমি টেকনিক্যাল রাউন্ডে সেই সকল সাবজেক্ট তুমি পড়বেই না। আর যেই সাবজেক্টগুলো আছে সেটা 6th সেমিস্টারে গিয়েই তুমি পড়তে পারবে। ঠিক আছে, তুমি আগে থেকে সেলফ প্রিপারেশান নিতেই পারো, বাট সেই সাবজেক্টগুলো আছে একদম 6th সেমিস্টারে। তাই তো 6th সেমিস্টারের এন্ডেই তোমাদেরকে গুগল ফর্ম দেওয়া হয়, কলেজ তার অ্যাকাডেমিক্স ডিটেলসগুলো কালেক্ট করে, কারণ 6th সেমিস্টারেই তোমার ওই টেকনিক্যাল রাউন্ডের সাবজেক্টগুলো কমপ্লিট হয়। তারপর 7th সেমিস্টার থেকে তোমার প্লেসমেন্ট সেশন স্টার্ট হয়ে যায়। তো সেই হিসাবে তুমি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হও, তুমি এখন উঠেছো, তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার তুমি জেনারেল অ্যাপটিটিউড কীভাবে রেডি রাখবে। জেনারেল অ্যাপটিটিউড ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট যে কোনো ইন্টার্নশিপ ক্র্যাক করার জন্য। ধরে নাও তুমি একটা কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ নেওয়ার জন্য যাচ্ছ, তো সেই কোম্পানি তোমার থেকে জানতে চাইবে তুমি জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে বিশেষ করে লজিক্যাল রিজনিংয়ে কতটা স্ট্যান্ডার্ড। তো এইটা ইন্টার্নশিপে তোমাকে জিজ্ঞাসা করবেই। তাই ইন্টার্নশিপ যারা পেতে চাও, যারা থার্ড ইয়ারে ইন্টার্নশিপ পেতে চাও, এটা পেতে চাও, তারা ডিএসএর সাথে সাথে উপসের কনসেপ্ট এইটা ভালো করে স্ট্রং রাখবে, অ্যান্ড তার সাথে সাথে জেনারেল অ্যাপটিটিউডটা ভালো করে শিখে রাখবে। জেনারেল অ্যাপটিটিউড শেখার শুধু কারণ এটা নয় যে তুমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবে। তুমি যখন 6th সেমিস্টারের দিকে এগোবে তখন তোমার সাবজেক্ট বাড়বে, সাবজেক্ট টাফ হতে থাকবে, তো তখন তোমার পাস করাটাও একটু টাফ হয়ে যাবে। তেমন 6th সেমিস্টারের দিকে যেই রকম সাবজেক্টগুলো একটু কঠিন হবে, বা তোমাকে একটু বেশি থিওরিটিক্যাল পড়তে হচ্ছে, বা বেশি একটু মনে রাখতে হচ্ছে, এরকম সিচুয়েশানে তুমি পড়বে। বা ম্যাকাউট এখন যেই লেভেলে কোশ্চেন্স ঘুরিয়ে পেঁচিয়ে করছে, তো সেই হিসেবে পাস করাটা একদম ক্রিটিক্যাল হয়ে গেছে। ঠিক আছে, যে আমি এক্সামের কয়েকদিন আগে পড়েই আমি পরীক্ষায় পাস করে যাবো, সেটা শুধুমাত্র পসিবল যদি তুমি যেই ওয়েতে পড়ছো, তুমি যেই সাজেস্টিভ ওয়েতে পড়ছো, মানে যেই কটা কোশ্চেন্স পড়ছো সেখান থেকে যদি পাসিং মার্কস আসে, তবেই তুমি আর পসিবল যে তুমি ম্যাকাউটের আন্ডারে পাস করবে ওই সেমিস্টারে, আদারওয়াইজ সেটা পসিবল না। তো ওই রকমভাবে তোমার ওই সেমিস্টারটা যাওয়ার পরেরই 10 দিন পরে যখন কোম্পানি আসছে, তোমার কাছে যদি তোমার নিজের নোটস, তোমার নিজের যদি জেনারেল অ্যাপটিটিউডের যেই কোশ্চেন্সগুলো করেছো সেগুলো আগে থেকে প্র্যাকটিস করা থাকে, তবেই তুমি একমাত্র জেনারেল অ্যাপটিটিউডটা ক্র্যাক করতে পারবে, আদারওয়াইজ তুমি সেটা পারবে না। তাই ফার্স্ট প্রায়োরিটি তোমার জেনারেল অ্যাপটিটিউডে হওয়া দরকার। আর এই জেনারেল অ্যাপটিটিউড একদম ম্যাকআউট স্টুডেন্টসদের জন্য, ম্যাকআউট স্টুডেন্টসদের যেই কোম্পানিগুলো আসে, যেই কোম্পানিগুলো হায়ারিং করতে আসে, সেই কোম্পানিরই জন্য একদম সেই কোশ্চেন্সগুলো, যেই কোশ্চেন্সগুলো কোম্পানি এসে জিজ্ঞাসা করে ম্যাকআউটের আন্ডার স্টুডেন্টসদেরকে, সেই রিলেটেড কোম্পানির প্রিপারেশনের জন্য আমাদের দেবকান্ত স্টাডি জোনের আন্ডারে প্লেসমেন্ট প্রিপারেশান ব্যাচে অলরেডি অ্যাপটিটিউড টেস্টের যেই লেকচারগুলো সেগুলো স্টার্ট হয়েছে, তোমরা সেখান থেকে স্টাডি করতে পারো। অ্যান্ড যত নাম্বারের জেনারেল অ্যাপটিটিউড টেস্ট হয় ঠিক তত মার্কসেরই তুমি স্কোর করতে পারবে। ঠিক আছে, সেই লেভেলে সেই জিনিসগুলোকে শেখানো হচ্ছে, তো তোমরা দেখতে পারো দেবকান্ত স্টাডি জোনের আন্ডারে, তোমরা জিনিসগুলো দেখতে পারো। তোমার ওখানে প্লেসমেন্ট কোর্সের আন্ডারে আমাদের এখানে একটা কমিউনিটি আছে, তো আমাদের ব্যাচের নাম ড্র্যাগন বল 1.0, তো তার আন্ডারে ঢুকে তোমরা এই সব জিনিসগুলো তোমরা শিখতে পারো। দেন কোডিং টেস্ট, যারা সিএসসি আইটি ডিপার্টমেন্টের বিশেষ করে তাদের জন্য বলবো যে তোমরা এটার জন্য কোনো সিটি এইগুলো শিখে লাভ নেই, তোমরা C++ বা জাভা, ঠিক আছে, তোমরা C++ বা জাভা এই দুটোর মধ্যেই শিখবে। ঠিক আছে, তো জাভা শেখাটা বেটার হবে, কারণ অনেকগুলো কোম্পানি আমাদের অন ক্যাম্পাসে আসে, আমরা সেটা দেখেছি যে সেখানে পার্টিকুলারলি লেখা থাকে যে তোমাকে জাভাই জানতে হবে। ঠিক আছে, জাভা বা পাইথন জানতে হবে, আর পাইথনটা লেখা থাকে যদি সেখানে যেহেতু এআইএমএল এর স্টুডেন্টসরাও আসে, তো এআইএমএল এর স্টুডেন্টসের জন্য পাইথন লেখা থাকে, কিন্তু সবথেকে বেটার হবে তুমি যদি জাভা শেখো। তো তুমি জাভাতে স্ট্রং থাকলে, আমি কোম্পানি প্লেসমেন্ট হিসাবে বলছি, আমি না হ্যাকাথন না এটা ওটার ব্যাপারে বলছি, আমি একদম কোম্পানি প্লেসমেন্ট, মানে তুমি 4th ইয়ার পরে একটা কোম্পানি প্লেসমেন্ট পেতে চাও, কী কী তোমার করণীয়, তো এটা হলো। দেন তোমার টেকনিক্যাল রাউন্ডের জন্য যেই সাবজেক্টগুলো বললাম, সেই সাবজেক্ট ওয়াইজ কী কী কোশ্চেন্স আসতে পারে, যতগুলো কোশ্চেন্স দেবকান্ত স্টাডি জোন থেকে নিজের প্লেসমেন্ট ব্যাচে দেওয়া হচ্ছে, ঠিক ততগুলো কোশ্চেন্সের মধ্যেই তোমাকে কোম্পানি জিজ্ঞাসা করবে, তার বাইরে কোনো কোশ্চেন্স তোমাকে জিজ্ঞাসা করবেই না।
ঠিক আছে, ম্যাক আউট টাফ হতে পারে, কিন্তু ডিএসজেড তোমাকে অলওয়েজ তোমার জিনিসটাকে ইজি করার ট্রাই করছে। তো সেই হিসাবে তোমরা টেকনিক্যাল রাউন্ডের সাবজেক্টের যে নোটসগুলো সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। টপিক ওয়াইজ থাকবে, টপিক ওয়াইজ যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে কোশ্চেন্সগুলো, তোমরা সেই কোশ্চেন্সগুলো পড়লেই ইন্টারভিউতে টেকনিক্যাল রাউন্ড ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারভিউ যে নেবে সে ভাববে যে কী করে এই কোশ্চেন্সগুলো বলে ফেললো, আগে থেকে কী করে এত প্রিপেয়ার থাকতে পারে। তো সেটাই আমাদের টার্গেট, আমরা প্রিপেয়ার করে দিচ্ছি। তো তোমরা সেখান থেকে সেটা দেখতে পারো। দেন টেকনিক্যাল রাউন্ডের পর এবার এইচআর রাউন্ডের কোশ্চেন্স অ্যান্ড সামনাসামনি ভিডিও কলে রেখে সেই প্রিপারেশনটা করা, সেটাও ডিএসজেড করবে, কিন্তু সেটা লেট করে। কারণ এখন আমাদের ব্যাচের স্টার্টিং ফার্স্ট টার্গেট হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড দেন কোডিং টেস্ট অ্যান্ড দেন টেকনিক্যাল রাউন্ডের যেই সাবজেক্টগুলো আছে সেইগুলো। দেন আস্তে আস্তে করে আমরা এইচআর রাউন্ড এইগুলোতে ঢুকবো। তো দেন এটার সাথে সাথে তোমাকে 3 বেস্ট প্রজেক্ট তোমাকে বানিয়ে রাখতে হবে। এবার বলতে পারো যে প্রজেক্ট আমি কিসের ওপরে করবো। তুমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো, তুমি এআইএমএল করতে পারো, তুমি মানস্ট্যাক করতে পারো, তুমি স্প্রিং বুট করতে পারো, তুমি সিস্টেম ডিজাইন, তুমি যাই করো না কেন তোমাকে 3 বেস্ট প্রজেক্ট বানাতে হবে, যেটা ইউনিক হবে, যেটা ইউজার অ্যাক্সেস থাকবে এইরকম রিলেটেড। ঠিক আছে, কারণ যার কাছে ইউজার অ্যাক্সেস থাকবে সেই রিলেটেড প্রজেক্টকে কোম্পানি বেশি প্রায়োরিটি দেয় না, যেই প্রজেক্টে কোনো ইউজার নেই তার তুলনায় বেশি ইউজার অ্যাক্সেস। মানে ইউজার অ্যাক্সেস মানে কি, তুমি সেটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানিয়েছো, মানে সেখানে কারো প্রবলেম হয়েছে বলেই তোমার ওয়েবসাইটটা তারা ইউজ করছে, তো সেই রিলেটেড কোনো প্রজেক্ট তোমাকে বিল্ড করতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তো এইভাবেই তুমি অন ক্যাম্পাসের প্লেসমেন্ট, এই পুরোটা হচ্ছে অন ক্যাম্পাস, আমি অন ক্যাম্পাসের কথা বলছি। অন ক্যাম্পাস প্লেসমেন্টটা এইভাবে করতে পারবে। এইবার আমাদের কলেজে, আমাদের যেই সকল কলেজ ম্যাকআউটের আন্ডারে, সেখানে ধরে নাও তোমার সিএ অ্যান্ড পিসিএ এইগুলোতে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে। তো আলটিমেটলি আমরা কলেজ গিয়ে কোনো টিচারের কাছে পড়ি না, কারণ কলেজের টিচাররা একদমই পড়ায় না, আর একটা কি দুটো টিচার হবে যাদেরকে তোমার ভালো লাগবে, বাদ বাকি কোনো টিচারই ভালো না। ঠিক আছে, ম্যাকআউটের আন্ডারে বিশেষ করে। তো তোমরা কলেজ গিয়ে এমনি বসে থাকবে আর তোমাকে অ্যাটেন্ডেন্সের প্রেশার দিয়ে দিচ্ছে। তো এই অ্যাটেন্ডেন্সের প্রেশারের জন্য আরও কিছু কথা বলি স্কলারশিপ রিলেটেড। ধরে নাও তুমি সিএ এক্সামে ভালো স্কোর না করতে পারলে, তো গুড স্কোর তোমার হলো না, ঠিক আছে, তাহলে তুমি ফেল করলে, তুমি পাস করতে পারলে না, কারণ এখন ম্যাকআউট পাস মার্কসের মতনও কমন কোশ্চেন্স দেয় না, তাহলে তোমার ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তোমার পাস করা, তাহলে তুমি ফেল করলে, তোমার অটোমেটিক তোমার এসভিএমসিএম বা অন্য যেই স্কলারশিপগুলো তুমি পাও সেই স্কলারশিপগুলো তোমার এমনিই চলে যাবে। ঠিক আছে, দেন তুমি ধরে নাও সিএ পিসিএ এইগুলো নিয়ে তোমার কলেজে 75% অ্যাটেন্ডেন্স তুমি রাখলে না, তাহলে অ্যাটেন্ডেন্স না রাখার জন্য তুমি এক্সামে বসতে পারলে না, এক্সামে না বসতে পারলে তোমার ইয়ারল্যাক লাগবে। তো ইয়ারল্যাক লাগার কারণে তোমার এসবিএমসিএম হোক বা অন্য স্কলারশিপ হোক তোমার এমনি ক্যান্সেল হয়ে যাবে। তো ম্যাকআউট চাইছে এই জিনিসগুলোর সাথে কীভাবে তোমার স্কলারশিপটাকে রিলেট করা যায়, কীভাবে তোমার থেকে টাকা নেওয়া যায় অ্যান্ড স্কলারশিপগুলোকে ক্যান্সেল করা যায়, এটাই তাদের ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড ইচ্ছে করে তুমি যদি সেটাতে তুমি 70 মার্কসের এক্সামের মধ্যে তুমি 55 মার্কস কমন পেয়ে তুমি সেই কমনটা গিয়েই লিখেছো এক্সামে, তাও দেখবে তুমি এটাতে ফেল করেছো, কারণ এগুলো থেকেই তাদের ইনকাম আসে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে ফেল করিয়ে তোমার লাইফটাকে বরবাদ করে। তো সবসময় ট্রাই করবে পুরো খাতা ভরিয়ে আসার আর রিলেভেন্ট কিছু লেখার, উল্টোপাল্টা লিখে খাতা ভরিয়ে আসলে এমনিও ব্যাক পাবে, আর ম্যাকআউট এমনিও ব্যাক দিচ্ছে। তো তুমি প্লেসমেন্ট প্রিপারেশানে ধরে নাও এইরকম ব্যাক হতে হতে এক্সট্রা সাবজেক্ট পড়তে তুমি 6 সেমিস্টার পর্যন্ত নো ব্যাকলগে উঠেও গেলে, কিন্তু তখন তোমার আর সেই রকম লেভেলে প্রিপারেশান না থাকার জন্য তুমি প্লেসমেন্টের তো কোম্পানি আসছে তোমার কলেজে, ঠিক আছে, কিন্তু তুমি বসতে পারছো না, তার কারণ তুমি আগে থেকে প্রিপেয়ার ছিলে না। তো আগে থেকে প্রিপেয়ার থাকার জন্য তোমাকে জেনারেল অ্যাপটিটিউড ভালো করে শিখতে হবে। কোডিং জাভার ওপরে তুমি করে রাখবে, ঠিক আছে, আর কোডিং জাভার উপরে করার বেস্ট টাইম আমি বলে দিচ্ছি। তোমাদের যখন ফিফথ সেম আসবে, ফিফথ সেমে ঠিক অল ডিপার্টমেন্টের উপস বলে একটা সাবজেক্ট থাকে যেটা জাভার উপরে করতে হয়, ঠিক আছে, তো তুমি উপসের সাথে পুরো ডিএসএটাকে জাভার উপরে কমপ্লিট করে নেবে ওই সেমিস্টারে। তাহলে তোমার বেনিফিটস কী হবে, যে তুমি রিসেন্টলি 5th সেমিস্টারেই করছো, আর 6th সেমিস্টারে ওই রিলেটেড লিড কোড হোক বা গিক্স হোক এইরকম প্ল্যাটফর্মে তুমি কোশ্চেন্স প্র্যাকটিস করলে, বা ডিএসজেডের দেওয়া যে কোশ্চেন্সগুলো লিড কোডের বেস্ট কোশ্চেন্স সিলেকশন করে দেওয়া সেই কোশ্চেন্সগুলো তুমি প্র্যাকটিস করলে, তাহলে কি হবে যে তুমি পুরো প্লেসমেন্টের জন্য প্রিপেয়ার হয়ে থাকবে, যে হ্যাঁ আমি জেনারেল অ্যাপটিটিউড আগে থেকে
প্রিপারেশান নিয়ে রেখেছি অ্যান্ড আমি কোডিং টেস্টের জন্য জাভার উপরে শিখে রেখেছি, তাহলে কি তুমি অন ক্যাম্পাসে অন্য স্টুডেন্টসরা যতটা না শিখেছে তার থেকে তুমি বেশি কিছু শিখে রেখেছো, তুমি অন্যদের থেকে বেটার পারফরমেন্স করবেই। আর এইভাবেই তুমি ম্যাকআউটের আন্ডারে অন ক্যাম্পাস প্লেসমেন্ট পাবে, কারণ কোম্পানিরা কখনোই দেখবে না তোমার সেমিস্টার কখন শেষ হচ্ছে, তুমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছো, সেটা কখনোই দেখবে না। তাহলে ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টসদের স্পেশাল প্রায়োরিটি দেওয়া উচিত জেনারেল অ্যাপটিটিউড, সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, যেই সাবজেক্ট তারা এখন পড়ছে তার সাথে সাথে তাকে জেনারেল অ্যাপটিটিউড এই কয়েক মাসের মধ্যে কমপ্লিট করে রাখতে হবে, যদি তারা সেকেন্ড ইয়ারের এন্ডে বা থার্ড ইয়ারের ফার্স্টে গিয়ে কোনো একটা ইন্টার্নশিপ পেতে চায়। তো জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে বিশেষ করে তোমার জানা দরকার হচ্ছে লজিক্যাল অ্যান্ড ভার্বাল, ঠিক আছে, এই দুটো তোমাকে বিশেষ করে ইন্টার্নশিপের জন্য করতে হবে, লজিক্যাল অ্যান্ড ভার্বাল। এই অ্যাপটিটিউড টেস্টটা তোমাকে ইন্টার্নশিপের জন্য জানতে হবে, অ্যান্ড ইন্টার্নশিপের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএসএ, ঠিক আছে, তোমাকে ডিএসএর ওপরে স্ট্রং থাকতে হবে, ডিএসএ তোমাকে জাভার ওপরে শিখতে হবে। আর তুমি যে C++-এর উপরে যদি ডিএসএ শেখো, সেটা কোনো কোম্পানি ইন্টার্নশিপের জন্য বিশেষ করে দেখবে না। একটা কোম্পানির জব পাওয়ার থেকে বেশি ক্রিটিক্যাল একটা কোম্পানির ইন্টার্নশিপ পাওয়া, আর ইন্টার্নশিপে কোনোদিনও শিখে অ্যালাউই করবে না। তুমি জাভা শিখো বা C++ শিখতে পারো, সেটা তোমার পার্সোনাল ওপিনিয়ন, বাট তুমি জাভা শিখলে বেটার। জাভা বেশি ম্যাক্সিমাম কোম্পানি জাভা লিখে দেয় তার অন ক্যাম্পাস প্লেসমেন্টে, তো সেই হিসাবে বলে দিলাম যে তুমি জাভার উপরে করতে পারো। তো এই জিনিসগুলো যে জেনারেল অ্যাপটিটিউড তুমি শিখবে, আর সেকেন্ড ইয়ারে উঠে তুমি জাভা শিখবে। আর যারা এখন সেকেন্ড ইয়ারে চলে গেছো, তুমি এখনও কিছুই শেখোনি, তাদেরকে তো জেনারেল অ্যাপটিটিউড তো শেখা দরকারই, ঠিক আছে, কারণ আজ যারা পাস আউট হয়ে গেছে তাদেরকে দেখে তুমি এখন লেট করবে হবে না, কারণ ম্যাকআউট এই সময় স্ট্রিক্ট হয়ে গেছে, আর এই সময়ই তোমার ব্যাকলগ বেশি আসতে চলেছে, তুমি এক্সামে কম SGPA পাবে। আর আমরা যদি সেকেন্ড ইয়ারের কথা ভাবি, তো সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের জেনারেল অ্যাপটিটিউড তো শিখতেই হবে। আর এই ইয়ারের মধ্যেই তোমাদের ডিএসএটাকে ভালো করে স্ট্রং করতে হবে, থিওরিটিক্যাল দিক থেকে হোক আর প্র্যাকটিক্যাল দিক থেকে হোক, তোমাদের ডিএসএতে ভালো করে স্ট্রং তোমাদের হতেই হবে, সেটা জাভা হোক কি C++ হোক, তোমার যেটা চুজ করবে তুমি সেটা সেই হিসাবে তোমাকে সেটা করতেই হবে। তো আর যারা থার্ড ইয়ারে উঠে গেছো তোমাদের বিশেষ করে তোমাদের যে উপস সাবজেক্টটা আছে, ওই উপস সাবজেক্টের সাথে তোমাদের জাভার ওপর ডিএসএটাকে পুরো স্ট্রং করতে হবে। আর নেক্সট সেমিস্টারে তোমাদের হচ্ছে লিড কোডের কোশ্চেন্স প্র্যাকটিস করা স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে। এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের রোড ম্যাপ, ঠিক আছে। এটা বিশেষ করে যারা প্লেসমেন্ট প্রিপারেশান নিতে চাও। আর গেটের ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে তোমাদের গেটের ব্যাপারে কীভাবে প্রিপারেশান নেবে, কোন সেমিস্টারে কী পড়বে, কীভাবে তুমি থার্ড ইয়ারে ক্লিয়ার করতে পারবে বা ফোর্থ ইয়ারে যেতে পারবে, তো সেই হিসাবে একটা রোডম্যাপ শেয়ার করা হবে। তো এই হিসাবে আর কলেজের যে 75% অ্যাটেন্ডেন্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তুমি 75% অ্যাটেন্ডেন্স না নিতে পারলে, বা তুমি যদি না কলেজ চাও, তাহলে তোমার কিন্তু সিএ মার্কস কম আসবে, আর সিএ মার্কস কম আসলে তোমার পাস করাটা খুব চাপের হয়ে যাবে। তো এইসব নানা দিক থেকে তোমার উপর প্রবলেম আসবে। তো সেই প্রবলেমগুলো কাটিয়ে উঠে তুমি ডিএসজেডের প্ল্যাটফর্মের উপর পুরো ট্রাস্ট করে নাও, যে ডিএসজেডের প্ল্যাটফর্মে যেই লেকচারগুলো প্রোভাইড করা হচ্ছে, তুমি শুধু সেই লেকচারগুলোই দেখবে এক্সামের আগে। তো সেইগুলো করলেই তোমার আশা করছি হয়ে যাবে। আর তার সাথে সাথে ডিএসজেডের যে প্লেসমেন্ট প্রিপারেশনের ব্যাচে যেই ভিডিও দেওয়া হচ্ছে, যেই নোটস, যেই ডিপিপি দেওয়া হচ্ছে, সেটাকে তুমি ভেবে নাও যে কলেজের থেকেও ইম্পর্টেন্ট, কারণ কলেজ সেটা তুমি এখন ফার্স্ট ইয়ারে উঠো কি সেকেন্ড ইয়ারে উঠো বা থার্ড ইয়ারে উঠো, তোমার কলেজ কোনোদিনও তোমাকে প্লেসমেন্ট প্রিপারেশনের জন্য কিছুই করাবে না, তো তোমাকে বাইরে থেকেই করতে হবে, আর সেটা ডিএসজেডের প্ল্যাটফর্ম থেকেই তুমি করতে পারবে। তো তুমি এখানে সব কিছু, তুমি যেটাই চাও, তুমি যেই লাইনে যেতে চাও, সেই লাইন হিসাবেই তুমি প্রিপারেশান নিতে পারবে ডিএসজেডের প্ল্যাটফর্মে। তো তোমরা ডিএসজেডের চ্যানেল সার্চ করে তোমরা ডিএসজেডের চ্যানেলে জয়েন করে এখান থেকে তুমি প্লেসমেন্ট প্রিপারেশান নেবে, যেগুলো ম্যাকআউটের আন্ডারে কলেজে আসে, সেই রিলেটেড, মানে তুমি ওই এখানে ওখানে অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস যে যাচ্ছে, তুমি সেই কোম্পানির জন্যই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি নিতে পারবে। ধরো না কোনো একটা ব্যাঙ্কিং কোম্পানি, HDFC হোক বা ICICI হোক, তোমার কলেজে আসছে, তো সেই রিলেটেড কী অ্যাপটিটিউড তোমাকে করতে হবে, কোন অ্যাপটিটিউডের কোন চ্যাপ্টারটা ভালো করে করতে হবে, সেই রিলেটেড তোমাকে টপিকস এখানে দেওয়া হবে, সেই রিলেটেড লেকচার তোমাকে দেওয়া হবে। তো সেই হিসাবে তুমি সেই পার্টিকুলার কোম্পানির জন্য, যে তুমি ব্যাঙ্কিং কোম্পানির জন্য, বা তুমি TCS উইপ্রোর জন্য, বা তুমি বড় কোনো সার্ভিস বেসড কোম্পানিতে বা প্রোডাক্ট বেসড কোম্পানিতে যাচ্ছ, বা SaaS কোম্পানিতে যাচ্ছ, সেই কোম্পানিতে কীভাবে তোমার প্লেসমেন্ট প্রিপারেশন হবে, সেই হিসাবে সেই অ্যাকর্ডিং তোমাকে ভিডিও দেওয়া হবে, সেই হিসাবে তোমাকে ডিপিপি প্রোভাইড করা হবে, অ্যান্ড সেই হিসাবে সেই টপিকগুলো চুজ করে দেওয়া হবে, যেগুলো তুমি ওই মিডিলের গ্যাপে তুমি পড়া করবে, যখন একটা কোম্পানি প্লেসমেন্টের তোমাকে কলেজ থেকে বলেছে এই এত তারিখে আসলে সেই ডেটের মধ্যে তুমি কী কী প্রিপারেশান করবে, সেই হিসাবে সব জানানো হবে। তো সেই হিসাবে 75% অ্যাটেন্ডেন্সটাকে সিরিয়াসভাবে নেবে। আর 75% অ্যাটেন্ডেন্স যদি না হয়, তোমার এমনি স্কলারশিপ যাবে, তার কারণ তুমি এক্সামে বসতে পারবে না, আর এইবারে কোনো তোমাকে ছাড় ছুট দেবে না।
ঠিক আছে, তো 75% অ্যাটেন্ডেন্সটাকে ভালোভাবে মাথায় রেখে তোমরা প্রিপারেশান করবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি আবার আসবো, আবার গেট রিলেটেড ফার্স্ট ইয়ার্সের জন্য রোড ম্যাপ, সেকেন্ড ইয়ারের জন্য রোড ম্যাপ, যে 1 ইয়ারের রোড ম্যাপটা কী হওয়া দরকার, বা তুমি এই সেমিস্টারে কী কী করবে, কতটা স্কিল শিখবে, শিখলে তুমি প্লেসমেন্ট প্রিপারেশান হোক বা গেট হোক, বা তুমি অন্য কোনো এক্সাম, গভর্নমেন্ট এক্সামে কীভাবে তুমি যেতে পারবে, বা কোন কোন গভর্নমেন্ট এক্সামের বা কোন কোন প্লেসমেন্ট প্রিপারেশানের কোন চ্যাপ্টারটা এই সেমিস্টারে কমপ্লিট করে রাখলে তুমি পরের সেমিস্টারে গিয়ে সেটাকে ম্যাচ করতে পারবে। তো সেই হিসাবে এভরি গাইডেন্স এর নেক্সট ভিডিওতে আসবে। আর নেক্সট ভিডিওটি এটার সাথে সাথে গেট রিলেটেড যারা প্রিপারেশন করছে তারা কীভাবে ম্যাকআউটের সাথে সাথে গেট রিলেটেড প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে পারবে সেই রিলেটেড আমি ভিডিও দেবো।